প্রিয় নেতৃবৃন্দ, পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমার প্রিয় জন্মভূমি, আমার প্রিয় স্থান এই কুলিয়াচরের মাটিতে দীর্ঘ প্রায় অনেক বছর পর স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে স্বাধীনভাবে আমরা এই জনসভা করতে পারছি এবং আপনাদের সামনে এক দুটি কথা বলার সুযোগ পাচ্ছি। সেই কারণে আমরা বলি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, আমার কথার শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আমি স্মরণ করছি। ৭১-এর স্বাধীনতা যুদ্ধ সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনে ৯০-এর আন্দোলন থেকে এই ১৭ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে জুলাই আগস্টের আন্দোলন সহ নিহত যত নেতা কর্মী, আমাদের দল সহ বিভিন্ন রাজনৈতিক কর্মী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা এই স্বৈরাচারের গুলিতে তপ্ত বুলেটে তাদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন, তাদেরকে আমি স্মরণ করছি। আজকে আমি স্মরণ করছি ২০১৪ সালের ২৮শে অক্টোবর আগরপুর বাস স্ট্যান্ডে স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে যুবদলের অন্যতম সদস্য হাসান আলীকে আজকে স্মরণ করছি। আমি স্মরণ করছি জাতীয়তাবাদী কৃষক দলের ৬০০ ইউনিয়নের সভাপতি বিল্লালকে, আমি স্মরণ করছি জাতীয়তাবাদী ছাত্র দল ৬০০ ইউনিয়নের সহসভাপতি রেফায়েতকে, আমি স্মরণ করছি পৌর বিএনপির সদস্য ভৈরব আশিককে, আমি স্মরণ করছি জুলাই আগস্টের আন্দোলনের সালোয়া ইউনিয়নের ইফতি, আমি স্মরণ করছি ভৈরবের আগানগর ইউনিয়নের জুবায়ের ঢাকার রাজপথে বুলেটে নিহত হয়েছিল। আমি আবু সাইদ মুগ্ধ সহ জুলাই আগস্টের আন্দোলন সহ ১৭ বছরের সকল শহীদদের স্মরণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি স্মরণ করছি শাপলা চত্বরের ঐতিহাসিক দিনে তপ্ত বুলেটে এদেশের আলেম সমাজ, হাফেজে কোরআন যারা তাজা রক্ত বুকে ঢেলে দিয়ে শাপলা চত্বরে পিচডালা পথকে রক্তাক্ত করেছিল, তাদেরকে আমি আজকে স্মরণ করছি। আমি স্মরণ করছি বাংলাদেশের চৌকস সেনাবাহিনীর কর্মকর্তা যাদেরকে বিগত সরকার গুলি করে হত্যা করে ওই রাষ্ট্রপতি রাষ্ট্র ভারতকে খুশি করার জন্য আমার ৫০টি চৌকস সেনা কর্মকর্তাকে ষড়যন্ত্র করে হত্যা করেছে, তাদেরকে স্মরণ করছি। আমি স্মরণ করছি অসংখ্য অরাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক কর্মী, সাংবাদিক সহ অসংখ্য শ্রেণী পেশার মানুষ যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, প্রতিবাদ করেছে, তাদেরকে যারা ওই সরকার নিহত করেছে, আহত করেছে, তাদেরকে আমি স্মরণ করছি। প্রিয় নেতৃবৃন্দ, এখনো অনেক অসংখ্য নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করছি, এখনো অনেক নেতাকর্মী হাসপাতালের বেডে কাতরাচ্ছে, তারা এখনো পূর্ণাঙ্গ সুস্থ হয় নাই। আজকে আমরা যারা অসংখ্য নেতাকর্মী, ইলিয়াস আলী চৌধুরী আলিম সহ হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, খুনের শিকার হয়েছে, প্রিয় নেতৃবৃন্দ, আমি তাদেরকে স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, আজকে এই জন্য এই কথাগুলো বললাম, স্বৈরাচার বিদায় হয়েছে, কিন্তু আজকে আমার অসংখ্য হাজার হাজার ভাই শহীদ হয়েছে এই স্বৈরাচারের হাতে। এই স্বৈরাচার তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য রাষ্ট্রের প্রত্যেকটা যন্ত্রকে ব্যবহার করে, প্রত্যেকটা কাঠামোকে ব্যবহার করে তারা তাদের একনায়কত্ব প্রতিষ্ঠা করার জন্য আপনার আমার জনগণের বুকের উপর সরকারের ট্যাক্সের কিনা বুলেট দিয়ে গুলি করে বুক ঝাঁঝরা করে আমার অসংখ্য মায়ের বুক খালি করেছে। উপস্থিতি, আজকে সারা বাংলাদেশ থেকে একটি কারাগারে পরিণত করেছিল। আজকে বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আপনারা দেখেছেন অসংখ্য নেতাকর্মী যারা এই গণতন্ত্র ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে হামলা মামলা দিয়ে অত্যাচার জুলুম নির্যাতন করে আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। আজকে ১,৩৫,০০০ মামলা, ৫৫ লক্ষ আসামি, তারপরেও হিমালয়ের পাহাড়ের মতো জাতীয়তাবাদী দল সহ রাজনৈতিক নেতাকর্মীরা রাজপথে ১৭ বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, স্বৈরাচারকে হটিয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, সারা বাংলাদেশের মতো
আমার এই নির্বাচনী এলাকা ভৈরব কুলিয়ারচর সহ কিশোরগঞ্জের রাজপথ আমার দলের নেতা কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে আজকে প্রত্যেকটা কর্মসূচিতে রাজপথে সরব ভূমিকা ছিল। অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেও রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে একটা মাত্র উদ্দেশ্যকে সামনে রেখে। আমরা যে দলটা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যতবার এই দলটাকে জনগণ ক্ষমতায় বসিয়েছে ভোটের মাধ্যমে, প্রত্যেকটা সময় জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আমার দল কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা করে ক্ষান্ত হন নাই, স্বাধীনতা যুদ্ধ করেছেন, নিজে সেক্টর কমান্ডার ছিলেন, পরবর্তীতে দেশ শাসন করে দেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা পরিপূর্ণভাবে বাংলাদেশকে একটি সুন্দর একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। জিয়া রহমানের শাসন আমলকে বাংলাদেশের স্বর্ণযুগ বলা হয়। প্রিয় উপস্থিতি, আজকে তার সহধর্মিণী একজন সামান্য গৃহিণী থেকে দেশের প্রয়োজনে ঘর থেকে বের হয়ে এসে বাংলাদেশের মানুষকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশে যখন রাজনৈতিক শূন্যতা এসেছে, দেশটিতে বেগম খালেদা জিয়া আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, 9 বছর জেল খেটেছেন। উনি বাংলাদেশি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। 90 স্বৈরাচারকে বিদায় করে আপসীন ভূমিকার নেতৃত্ব দিয়ে আপসীন নেত্রী হিসেবে বাংলাদেশে পরিগণিত হয়েছেন। উনিও বাংলাদেশের মানুষের জন্য ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে সেই বাংলাদেশ ধাপে ধাপে পর্যায়ক্রমে যখন এই স্বৈরাচারী বিতাড়িত সরকার ক্ষমতায় আসলো, তারপর থেকে পর্যায়ক্রমে দেশের সকল অর্গান, সকল রাষ্ট্রের সমস্ত স্তম্ভগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে মানুষের ভোটের অধিকার নাই, কথা বলার অধিকার নাই, মত প্রকাশের স্বাধীনতা নাই, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি ছিল, লুটপাট, টেন্ডারবাজি, চাঁদাবাজি ছাড়া এদেশের মানুষের ভাগ্যে কোনো কিছু ছিল না। আজকে কোনো প্রতিপক্ষ কোনো সমালোচনাকারীকে সহ্য করতে পারতো না। আজকে তাদের বিরুদ্ধে অত্যাচার, জুলুম, নির্যাতন করে এদেশটাকে একটি দল, একটি ব্যক্তি, একটি গোষ্ঠী, এক নায়কত্ব কায়েম করার জন্য সর্বস্ব চেষ্টা করে এই দেশকে একটি তলাবিহীন জুড়িতে পরিণত করেছিল। আজকে আমরা এদেশের তৌহিদি জনতা, রাজনৈতিক শক্তি, ছাত্র জনতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব হাজার হাজার মাইল দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে আমরা 17 বছর রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছি, জুলুম অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, পরিবার পরিজন বিসর্জন দিয়ে আইলে লাইলে, খেতে খামারে, বনে বাধারে আমরা ঘুমিয়েছি। একদিনের জন্য আমাদের এই বুলেট, ওই রক্তচক্ষু, ওই মামলা, ওই কারাগার, ওই রিমান্ড আমাদেরকে আমাদের মূল পথ থেকে বিতাড়িত করতে পারে নাই। আজকে আমরা এই কুলিয়ারচরের সন্তান নেতৃবৃন্দ, আদুরপুরের নেতৃবৃন্দ, রামদি ইউনিয়নের নেতৃবৃন্দ সহ আমার 6টি ইউনিয়ন সহ এলাকার মানুষকে আমি ধন্যবাদ জানাই। ভৈরব কুলিয়ারচরের নেতা কর্মীদেরকে আমি অভিনন্দন জানাই। অনেক অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন আমরা। আজকে এই আদুরপুর বাস স্ট্যান্ডে গত 17 বছর আমি একদিন একটা চা খেতে পারি না বাস স্ট্যান্ডে। যতদিন আমি এই বাস স্ট্যান্ডে এসেছি, ওই স্বৈরাচারের দোসররা আমাদের নেতা কর্মীদেরকে হুমকি দিয়েছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, 1 সেকেন্ডের রাতে দেয় নাই। এই অত্যাচার জুলুমের কথা আমার নেতা কর্মীদের মনে আছে, আপনাদের নিশ্চয়ই হৃদয়ে সেটা গাঁথা আছে। প্রিয় নেতৃবৃন্দ, আমি আজকে বলতে চাই, আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা কোনো বিশেষ ব্যক্তিকে এমপি বানানো বা কোনো দলকে ক্ষমতা নেওয়ার জন্য করি নাই। আমার দল সারা জীবন মানুষের কল্যাণের, মানুষের ভালোবাসা নিয়ে, মানুষের সমর্থন নিয়ে এদেশকে শাসন করেছে। এদেশের ক্ষমতায় যতবার এসেছে দেশ পরিচালনা করেছে। আজকে আমরা এখনো জনগণের স্বার্থ, জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত 31 দফার যে রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন, সেটাকে বাস্তবায়ন করার জন্য মানুষের দ্বারে দ্বারে, ঘরে ঘরে আমরা যাচ্ছি। কারণ আমরা জানি আল্লাহর পরে এদেশের মানুষের ক্ষমতার উৎস হলো জনগণ। আর আমরা জনগণকে ভালোবাসি, জনগণের সমর্থনে বিশ্বাস করি বিধায় আমরা কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতা যাওয়ার চিন্তা করি নাই। আজকে যদি আমার নেত্রী 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিন্তা করতেন উনি ক্ষমতায় যাবেন, তাহলে ওনার কাছে অনেক প্রস্তাব এসেছিল। আজকে ওনার ছোট সন্তান আরাফাত রহমান কোকো বিনা চিকিৎসায় মানুষের সাথে মারা যায় না। আজকে ওনার বড় সন্তান তারেক রহমান, তাকে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। আজকে হাজার হাজার মাইল দূরে তারেক রহমানকে থাকতে হয় না। আজকে যদি আমার নেত্রী ক্ষমতার লোভ করতেন, আজকে ওনাকে কারাগারে থাকতে হয় না। আজকে ওনার 29 নম্বর মইনুল রোডের ওই স্বামীর বিজড়িত বাসা থেকে এক কাপড়ে বের হতে হয় না। আমরা কখনোই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চিন্তা করি নাই, আমার দল কখনো সেটা চিন্তা করে না। আমরা জনগণের রায়ে প্রত্যাশী, আমরা জনগণের রায়ে বিশ্বাস করি। তাই আজকে অনেকেই বলে থাকেন বিএনপি নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে।
ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। না, এটা মিথ্যা কথা। বিএনপি ক্ষমতার জন্য লালায়িত নয়। 17 বছর আন্দোলন করেছি, 17 জীবনে 34 বছর যদি রাজপথে থাকতে হয়, যতক্ষণ পর্যন্ত মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে না পেরেছি ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। ঘরে প্রিয় নেতৃবৃন্দ, আজকে যেই কথাটা বলতে চাই, অনেকে আজকে বক্তৃতায় বলেন সংস্কার কমিশন করেছেন, সংস্কারের প্রস্তাব দিচ্ছেন, বিএনপি সংস্কারে বিশ্বাসী নয়, অনেক কথা বলে থাকেন। আজকে আপনাদেরকে দু একটি কথা বলতে চাই। আজকে রাষ্ট্র সংস্কারের, রাষ্ট্র মেরামতের কেন প্রয়োজন? এই রাষ্ট্রটা একটা ঘর তৈরি করতে খুঁটি লাগে, মারুল লাগে, পিলার লাগে, তার লাগে, গুণা লাগে, অনেক কিছু লাগে, ইট কাঠ অনেক কিছু লাগে। এই রাষ্ট্রটা তৈরি করতে, রাষ্ট্র দাঁড়িয়ে থাকতে অনেকগুলো প্রতিষ্ঠান লাগে, প্রাতিষ্ঠানিক সাংবিধানিক প্রতিষ্ঠান লাগে। এই বিগত সরকার তার নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যেমনিভাবে প্রশাসন সহ রাষ্ট্রের অর্থ সহ সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তার দলীয় কাজে ব্যবহার করেছে এবং সেই প্রতিষ্ঠানগুলোকে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করে ধ্বংস করে দিয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আজকে রাষ্ট্রের নির্বাচন ব্যবস্থা বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, সবকিছু এই সরকার দলীয় কাজে ব্যবহার করে নিজে কুক্ষিগত করার জন্য সবকিছু ধ্বংস করে গিয়েছে। আজকে সবাইকে মিলে আমাদের এই রাষ্ট্রটাকে মেরামত করতে হবে। আর রাষ্ট্রটাকে যদি মেরামত করতে হয়, নতুন ভাবে তৈরি করতে হয়, তাহলে ঐক্যবদ্ধ, ঐক্যের কোনো বিকল্প নাই। সবাইকে মিলে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে আমরা তাই বলতে চাই, আমরা 2 থেকে আড়াই বছর আগে 2013 সালের 13ই জুলাই রাষ্ট্র সংস্কারের 31 দফা জাতির সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন। 31 দফা, এর মধ্যে 31 দফার মধ্যে আমি 5টি দফা সম্বন্ধে আপনাদের সাথে দু একটি কথা বলবো। আমরা কতটুকু জনগণকে বিশ্বাস করি, আমরা কতটুকু উদারপন্থী, আমরা কতটুকু এদেশের মানুষের কল্যাণে চিন্তা করি। আজকে যারা সংস্কার করে মুখে ফেরা তুলছেন, আড়াই বছর আগে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের 31 দফা ঘোষণা করা হয়েছিল। আমরা আজকে যারা প্রস্তাবনা দিচ্ছেন, বেশিরভাগ প্রস্তাবনা আমরা 2-2.5 বছর আগে জাতির সামনে দিয়েছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমরা বলেছি 31 দফার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কি? আজকে আপনারা জানেন যে বর্তমানে যে পার্লামেন্ট, এটা নিম্ন কক্ষ। যদি আমরা দ্বিকক্ষ পার্লামেন্ট বলি, নির্বাচিত পার্লামেন্ট 350 জনের একটি পার্লামেন্ট আজকে আমরা বর্তমান বাংলাদেশে বিদ্যমান। আমরা বলেছি যারা রাজনীতি করে, যারা বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী, তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্ট মেম্বার হিসেবে জাতীয় সংসদে যাবে। আরেকটি আপার কক্ষ, উচ্চ কক্ষ থাকবে। সেই উচ্চ কক্ষে সমাজের বুদ্ধিজীবী, লেখক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন শ্রেণী মুক্তিযোদ্ধা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা অনির্বাচিত, তারা নির্বাচিত সরকার, আনুপাতিক হারে পার্লামেন্টের মেম্বাররা বিভিন্নভাবে আলোচনা করে দেশের পেশাজীবী সম্মিলিত মানুষগুলোকে উচ্চ কক্ষের একটা ছায়া সরকার হিসেবে গঠন করা হবে বিএনপি যদি ক্ষমতায় আসে। ওই উচ্চ কক্ষে যে পার্লামেন্টে যে বিল আসবে, সেই বিলগুলো অধিকতর পর্যালোচনা করার জন্য উচ্চ কক্ষে সেই বিলগুলো পাঠানো হবে। শুধু নির্বাচিত নেতাকর্মীরাই দল চালাবে, নির্বাচিত রাজনৈতিক দলগুলোই দল চালাবে। আমরা চাই সকল সেই পেশার মানুষের বুদ্ধি পরামর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে। সেই কারণে তারেক রহমান সাহেব বলেছেন, বিএনপি যদি দেশের মানুষের সমর্থনে রাষ্ট্রের দায়িত্ব পায়, তাহলে উচ্চ কক্ষ আরেকটি পার্লামেন্ট হবে, নিম্ন কক্ষ হবে নির্বাচিত, উচ্চ কক্ষ হবে মনোনীত। সকলে মিলে এরকম সাহসী পদক্ষেপ বিএনপি বলেছে। যে প্রস্তাবটা বর্তমানে এই সাংবিধানিক যে কমিশন হয়েছে তারা করেছেন, আমরা আড়াই বছর আগে সেই প্রস্তাবটা দিয়েছি। আরেকটি প্রস্তাব কি? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বিএনপির সারা বাংলাদেশে আজকে অত্যন্ত সর্বজন শ্রদ্ধেয় এবং সারা বাংলাদেশের বর্তমানে যুব সমাজ, দেশের মানুষের 18 কোটি মানুষের আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক। আজকে হয়তোবা নির্বাচন হলে বিএনপি যদি জনগণের সমর্থন দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব পায়, আল্লাহর রহমতে তারেক রহমান সাহেব বাংলাদেশের হয়তো প্রধানমন্ত্রী হবেন ইনশাআল্লাহ। আজকে যিনি প্রধানমন্ত্রী হবেন, উনি জাতির সামনে আড়াই বছর আগে ঘোষণা করেছেন। এখানে কি ঘোষণা করেছেন? 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। যে ব্যক্তিটি নিজে প্রধানমন্ত্রী হবে,
উনি নিশ্চিত আল্লাহ যদি ওনাকে বাঁচায় রাখে একদিন না একদিন উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। সেই ব্যক্তি নিজে ওই রাষ্ট্র মেরামতের কাঠামোতে উনি ঘোষণা করেছেন 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। কতটুকু সৎ সাহস থাকলে আর জনগণের উপর আস্থা থাকলে সাহসিকতার সহিত উনি নিজে ঘোষণা করেছেন যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। আজকে যারা কমিশন গঠন করেছেন তারা এই প্রস্তাব দিচ্ছেন। এখন 2.5 বছর আগে বিএনপি সেই প্রস্তাবনা দিয়েছে জাতির সামনে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমি তৃতীয় যে দফাটির কথা বলবো সেটা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 1990 সালের আন্দোলন সংগ্রামের পর 91 সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সরকারের মাধ্যমে 91, 96, 2001 নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আপনারা জনগণ ভোট দিয়েছিলেন। কখনো আমার দল বিএনপি, কখনো অন্য দল ক্ষমতায় এসেছিল। তখন কি আপনারা ভোটের অধিকার ফিরে পেয়েছিলেন না? আপনারা তখন তো 2091, 96, 2001 ভোট দিতে পেরেছিলেন। কিন্তু সেই তত্ত্বাবধায়ক ব্যবস্থা এই বিগত পতিত সরকার ক্ষমতায় এসে সেটা বাতিল করে দিয়েছিল। কারণ তারা জানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকলে তাদের যে তাদের যে দুরভিসন্ধি যে সমস্ত দল বন্ধ করে আবার বাকশাল কায়েম করবে, ভোটের অধিকার বিতাড়িত করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা নিজের মতো নিজের সরকারের অধীনে নির্বাচন করে ক্ষমতায় চিরস্থায়ী করবে। সেই কারণে তারা সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। আমরা রাষ্ট্র সংস্কারের কর্মসূচিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের কথা আমরা বলেছি এবং আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই পার্লামেন্টে বিল এনে আমরা স্থায়ীভাবে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনাদেরকে ফিরিয়ে দেব। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমি চতুর্থ যে দফাটি বলতে চাই সেটা হলো 70 অনুচ্ছেদ একটা দফা আছে। এটা অনেকে বুঝবেন, অনেকে বুঝবেন না। আমি স্বল্প কথায় বলবো। 70 অনুচ্ছেদ এমন একটি দফা, আমাকে যদি আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, আমার সরকার পার্লামেন্টে যে বিল আনবে আমি এর বিরুদ্ধে যেতে পারবো না। আমাকে এই বিলের পক্ষে ভোট দিতে হবে। আপনারা দেখেছেন স্পিকার সাহেব যখন বলে এই প্রস্তাবটি উত্থাপিত হলো, আপনারা হা না বা হার পক্ষে বলবেন। সরকারি দলের প্রস্তাব থাকে হা, আমরা সব পার্লামেন্ট মেম্বাররা টেবিল চাপড়িয়ে বলতে হয় হা যুক্ত হয়েছে, হা যুক্ত হয়েছে, হা যুক্ত হয়েছে, তাই না? 70 অনুচ্ছেদ হলো। এটা যদি আমরা সংশোধন করি তাহলে রাষ্ট্রের 4টা বিষয়, একটা হলো জাতীয় নিরাপত্তা, একটা হলো অর্থ বিল, একটা হলো সংবিধান সংশোধন এবং আরেকটা হলো প্রতিরক্ষা। এই 4টা বিষয় ছাড়া যে কোনো বিষয়ে সংসদ সদস্যরা সরকারি দলের হলেও এই বিলের বিরুদ্ধে আপত্তি দিতে পারবে, বিলের বিরুদ্ধে ভোট দিতে পারবে পার্লামেন্টে। তাহলে বিএনপি যদি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় যায়, দেশ পরিচালনার দায়িত্ব পায়, আমরা 70 অনুচ্ছেদ বর্তমানে আছে, সরকারি দলের বিলের বিরুদ্ধে সরকারি দল যেতে পারবে না। আমরা বলেছি এই 31 দফার এই দফার মধ্যে বিএনপি ক্ষমতায় গেলে 70 অনুচ্ছেদ আমরা সংশোধন করে আমরা এমন একটি আইন আনবো 4টি বিষয় ছাড়া যে কোনো বিষয়ে স্বতন্ত্রভাবে সংসদ সদস্য সরকারি দলের হলেও সে ভোট দিতে পারবে। তার দলের বিপক্ষেও কতটুকু সাহস থাকলে আমরা এই কথাগুলো এখানে আগে 2.5 বছর আগে জাতির সামনে আমরা উপস্থাপন করেছি। এলাকার মানুষ কৃষি প্রধান এলাকা, আপনারা দেখেছেন কৃষির মানুষ আমরা এই মধ্যস্বত্বভোগীকে কিভাবে বিতাড়িত করে আমরা সরকারের এই কাগজগুলো আপনাদের কাছে আমরা দিব, আমরা গ্রামে গ্রামে পৌঁছাবো, লিফলেট আকারে আপনাদের কাছে যাবে। আমরা 5টি দফার যে কথা বললাম, আমি শেষ দফাটি যেটা বলতেছি, গ্রামের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক জনতা, আমাদের চিন্তা থাকে আমি যে কৃষি কাজ করব, আমি যে ফসল ফলাবো, আমার ফসলের ন্যায্য মূল্য আমি পাই না। ফরিয়ারা, মধ্যস্বত্বভোগীরা আমার কাছ থেকে অল্প দামে কিনে নিয়ে তারা ভাগে ভাগে যখন বিভিন্নভাবে এগুলা পর্যায়ক্রমে হাত বদল হতে হতে এক সময় এটা 10 টাকার জিনিস 50 টাকা দামে মানুষকে কিনতে হয়, সাধারণ মানুষের নাবিশ্বাস উঠে যায়। আমরা এই ফসলকে একটা সমন্বয় করার জন্য আমাদের এই রাষ্ট্র সংস্কারের দফার মধ্যে আছে প্রত্যেকটা উপজেলায় একটি হিমাগার করা, একটি কোল্ড স্টোরেজ করা, করে ওই ফসলগুলিকে কৃষক কাছ থেকে সরাসরি সরকারি এজেন্টের মাধ্যমে আমরা কিনে আমরা কোল্ড স্টোরেজ সাপ্লাই সংরক্ষিত করে আমরা সেগুলো জনগণের মাধ্যমে বাংলাদেশের যে বাজারে ঘাটতি আছে, ক্রাইসিস আছে, মনিটরিং সেল করে আমরা সমতার ভিত্তিতে ওই ফসলগুলো আমরা বাংলাদেশের বিভিন্ন বাজারে, কারণ বাজারে যাবে, শ্যামপুর বাজারে যাবে, আর অন্য বাংলাদেশের অন্য জায়গাগুলোতে ফসল থাকবে না। এটা সরকার মনিটর করে আমরা প্রত্যেক জায়গায় একটা হিমাগার তৈরি করে আমরা এই ফসলকে সম্ভবভাবে বন্টন করা মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করেছি। সেই কারণে আমি বলতে চাই
যারা সংস্কার করে মুখে ফেনা তুলছেন বিএনপি সংস্কারের বিপক্ষে নয়। কিন্তু আজকে আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যারা সংস্কার করছেন, আপনাদেরকে ছাত্র জনতা রাজনৈতিক শক্তি আন্দোলন করে আপনাদেরকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি। এবং এই মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষ 2014 সালে ভোট দিতে পারে নাই, আপনারা কি ভোট দিতে পেরেছেন? 2018 সালে ভোট দিতে পেরেছেন? 2024 সালে ভোট দিতে পেরেছেন? তাহলে এই জনগণ 3টা নির্বাচনে কোনো ভোট দিতে পারে নাই। জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচনের ভোট হয় না। আজকে আপনাদেরকে বলতে চাই, আজ দেশের মানুষ ভোটের জন্য উন্মুখ। 5 কোটি 5.5 কোটি নতুন ভোটার হয়েছে। আজকে প্রত্যেকটা মানুষ যখন নতুন ভোটার হয় তার একটা আগ্রহ থাকে যে আমি ভোট দিব, আমি প্রথমবার ভোটার হয়েছি। আমার তরুণ প্রজন্ম আজকে যারা রক্ত দিয়েছে রাজপথে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে যারা এই স্বৈরাচারকে বিতাড়িত করেছে, আমরা তাদের এই ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা চাই এদেশের 18 কোটি মানুষ তার ভোটের ন্যায্য অধিকার ফিরে পাক, তার পছন্দের প্রার্থীকে ভোট দেয়। আমরা তাই বলতে চাই, সংস্কার করে অনন্তকাল আপনারা ক্ষমতায় থাকবেন, আর আমরা রাজপথে ঘুরবার জনগণের অধিকার আমরা ফিরে দিতে পারবো না। এটা হবে না। আমরা বলতে চাই, নির্বাচনের জন্য যে প্রয়োজনীয় সংস্কারগুলো দরকার, সে প্রয়োজনীয় সংস্কার করে অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। আপনারা দেখেছেন এই যে পরাজিত শক্তি ইন্ডিয়া বসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাপটি বেড়ে থাকা বিভিন্ন জায়গায় ওই স্বৈরাচারের দূষররা এই সরকারকে ব্যর্থ করার জন্য বাংলাদেশের মানুষের যে স্থিতিশীল পরিস্থিতি, আজকে যে আমরা প্রাথমিক বিজয় অর্জন করেছি, আজকে যে স্বৈরাচারকে বিতাড়িত করে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে আমরা একটা পরিবেশ তৈরি করেছি, আমরা যে নির্বাচনের জন্য কথা বলছি আপনার অধিকারের জন্য, আমরা সেই অধিকারটুকু এখনো আমরা কিন্তু পরিপূর্ণভাবে বিজয় অর্জন করতে পারি নাই। তাই আজকে সংস্কার করে অনন্তকাল আপনার অন্তর্বর্তীকালীন সরকার থাকবেন, আর আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আর আমরা লাঠিয়াল হিসেবে বারবার রাজপথে এসে পরাজিত শক্তিকে খালি মোকাবেলা করে যাব, আর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারবো না। এই অবস্থা বেশি দিন চলতে থাকলে ওই পরাজিত শক্তিরা নতুন ভাবে ষড়যন্ত্র করার সুযোগ পাবে। প্রিয় নেতৃবৃন্দ, তাই আজকে বলতে চাই, অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কারগুলো করে আপনারা নির্বাচনের রোডম্যাপের দিকে ধাবিত হন। আপনাদের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক, এই ফসল আমাদের রক্তের কেনা এই স্বাধীনতা, আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা আজকে স্বৈরাচারকে মুক্ত করেছি। আমরা হাজার লক্ষ নেতা কর্মী রাজপথে জীবন বিলিয়ে দিয়েছি। আমরা আমাদের পরিবার পরিজনকে বিসর্জন দিয়েছি। আমরা আমাদের হামলা মামলা অত্যাচার জুলুম নির্যাতনের কথা চিন্তা করি নাই। আমরা একদিনের জন্য চিন্তা করি নাই যে আমরা দুনিয়াতে থাকবো কি থাকবো না, আমার পরিবার আমাকে দেখতে পাবে কিনা, আমার সন্তান আমাকে বুকে আগলে ধরতে পারবে কিনা, আমার মায়ের চোখে ঘা হয়ে গিয়েছে, রাতের পর রাত দিনের পর দিন সন্তানের দিকে তাকিয়ে থাকতে আমার নেতা কর্মীদের স্লোগান দিতে দিতে গলার মতো রক্ত এসেছে। আমরা একটিবার চিন্তা করি নাই আমি ছাত্রদল করি, আমি যুবদল করি, আমি বিএনপি করি, আমি স্বেচ্ছাসেবক করি, আমি কৃষক দল করি, শ্রমিক দল করি, চাষবাস করি, জেলা পরিষদ করি, মৎস্যজীবী করি, তাঁতি দল করি, আমি কখনো ঘরে ফিরে যেতে পারবো কিনা। আমাদের বুকের মধ্যে সাহস ছিল, উপরে আল্লাহর উপর বিশ্বাস ছিল, আর আমাদের একটাই স্বপ্ন ছিল, বাংলাদেশের মানুষের শেষ ঠিকানা হলো বিএনপি, জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দল। অতএব বাংলাদেশের মানুষের আমরা সবসময় চিন্তা করেছি বাংলাদেশের মানুষের যেহেতু শেষ ঠিকানা জাতীয়তাবাদী দল, অতএব ক্ষমতা, কোনো চেয়ার, কোনো কিছু আমাদের কাছে বড় বিষয় নয়। আজকে আমাদেরকে ওই মানুষের অধিকারগুলো যদি বাস্তবায়ন করতে হয়, আমার মতো শরীফুল আলমকে যদি জীবন দিতে হয়, তারপরেও আমরা পিছপা হব না যতদিন পর্যন্ত মানুষের ভোটের অধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব ফিরিয়ে দিতে না পারবো। প্রিয় নেতৃবৃন্দ, তাই আমি আজকে এই আগরপুরে রামদী ইউনিয়নের জনসভায় উপস্থিত সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আহ্বান করব, সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে আপনার আমার এই স্বাধীন বাংলাদেশকে আবার অন্ধকারে ফিরিয়ে দেওয়ার জন্য, যে অন্ধকার যুগ থেকে ছাত্র জনতা রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আজকে প্রাথমিক বিজয় অর্জন করেছি, সেটাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র হচ্ছে। তাই সজাগ এবং ঐক্যবদ্ধ থাকতে হবে নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, আজকে আমি যেখানে কথা বলছি এটা আমার জন্মভূমি, এটা আমার বাড়ি। আমি শরীফুল আলম আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, মা বোনেরা এখানে আছেন, অসংখ্য মুরব্বীরা এখানে আছেন। আমাকে আপনারা একটা ছোট্ট একটা অযোগ্য পরাগায়ের কুলিয়ারচর উপজেলাটি বাংলাদেশের মানচিত্রে অত্যন্ত ছোট্ট একটি উপজেলা। এই এলাকার মানুষ সারাটা জীবন শুধু স্বপ্ন দেখে গেছে,
এই এলাকার মানুষ বড় অবহেলিত। এই এলাকার মানুষকে আমরা সারা বছর যারা রাজনীতি করেছি ধোঁকা দিয়েছি। আমরা এলাকার মানুষের ভাগ্য পরিচয়ের জন্য কোনো চিন্তা করি না। আমি আপনাদের সন্তান, আমাকে আপনারা আজকে তিলে 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 আমাকে অনেক উপরে নিয়েছেন, অনেক বড় করেছেন। আপনারা সাহস জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন। একটা ছোট্ট সংসার থেকে ঢাকে হাঁটি দাপা পা করে আজকে বাংলাদেশের মানচিত্রে কুলিয়ারচর, কিশোরগঞ্জ একটা উজ্জ্বল নক্ষত্রের মতো রাজনৈতিক আকাশে বিচরণ করছে। এই অর্জন, এই কষ্ট, এই ত্যাগ এই এলাকার মানুষের, এই কিশোরগঞ্জের ভৈরব কুলিয়ারচরের জনপদের মানুষের, আপনাদের, আমার নেতাকর্মীদের, প্রিয় নেতৃবৃন্দ, আমরা মানুষের কল্যাণের কাজ করি। আমি এমন একটা পরিবারের সন্তান, আমার পরিবারে কখনো রাজনীতি করে নাই। আমি মানুষকে যেমন স্বপ্ন দেখিয়েছি, আমি নিজেও স্বপ্ন দেখেছি। আমি সবসময় আল্লাহর কাছে একটা কথা বলি, আল্লাহ আমার দ্বারা যদি দেশ এবং দশের কোনো উপকার হয়, আমি যদি মানুষের জন্য ভালো কিছু করতে পারি, তাহলেই যেন আল্লাহ আমাকে সেই পথে নেয়। আর যদি আমার দ্বারা মানুষের কল্যাণে কোনো কাজ না হয়, আমার ক্ষমতা, আমার চেয়ার মানুষকে দূরে সরাবে, এরকম কোনো ক্ষমতা এবং চেয়ার আল্লাহ তুমি আমাকে দিও না। সেই কথা বলি আমি সবসময় আল্লাহর কাছে। আজকে আমি এই কথার জন্য বলছি, অনেক ত্যাগ, অনেক কষ্ট, অনেক পরিশ্রমের বিনিময়ে আজকের একটা পরিবেশ তৈরি হয়েছে কুলিয়ারচর ভৈরবের মানুষের জন্য, সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি সহ সকল রাজনৈতিক গণতান্ত্রিক শক্তির জন্য। আজকে আমার দলের নেতাকর্মী সহ এর উপস্থিত জনতাকে আমি বলতে চাই, আমি শরীফুল আলম আপনাদেরকে, আল্লাহকে, হাজি নাজিরকে বলতে চাই, আমি জীবনের শেষ সময় পর্যন্ত হয়তো বা রাজনীতি যখন এসেছি, অনেকে হয়তো চিন্তা করেছেন বড় লোকের সন্তান আসছে, সুখে শান্তিতে নমিনেশন নিয়ে 2 দিন 5 দিন দেখে হয়তো বা মামলা হামলা ধাক্কা খেয়ে আবার তার ঘরে ফিরে যাবে। আমি কিন্তু অতি ইস্পাত কঠিন পাথরের মতো পরীক্ষা দিতে দিতে আমি একজন রাজনীতি করি না, আমি মনে করি না আমি বড় নেতা। আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের মানুষ, এটাই আমার বড় পরিচয়। এর চেয়ে বড় পরিচয় কিছু নয়। আমি শুধু বলতে চাই আপনাদের, আমরা এদেশের মানুষের জনগণের জন্য রাজনীতি করি, এদেশের মানুষের কল্যাণে রাজনীতি করি। আজকে যদি আমরা জনগণের জন্য রাজনীতি করি, আর আমরা যদি ভোটের অধিকারে বিশ্বাস করি, আমরা যদি জনগণের কাছে ভোটের জন্য যেতে হয়, তাহলে আজকে আমাদের নেতা কর্মী সহ আমরা যারা আছি, আমরা জনগণের মন জয় করতে হবে, জনগণের কাছে যেতে হবে। মানুষ কি ভালোবাসে, মানুষ কি পছন্দ করে। আমরা অনেক নেতা কর্মী আছেন, অনেক দলের, অনেক বৃহৎ দল, বৃহৎ নেতা কর্মী আছেন, আমাদের দলের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র হচ্ছে। গুটি কয়েক অতি উৎসাহী নেতা কর্মী হয়তো বা ভুলভ্রান্তি করতে পারে, আমরা কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপর থেকে নিচ পর্যন্ত যত বড় নেতাই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো কুণ্ঠাবোধ করছে না। কিন্তু বিএনপিকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য একটা ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে আমার নেতাকর্মীদেরকে বলতে চাই, আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। আমি কুলিয়ারচরবাসীকে আমি দায়িত্বহীন ভাষায় আপনাদেরকে বলে দিতে চাই, আমি শরীফুল আলম, আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেই নাই, কোনোদিন দেবো না। আপনারা আমার উপর আস্থা রাখবেন। কে কত বড় বড় পদের অধিকারী, কে কার আত্মীয়, কার বাড়ির, কার ঘরের, সেটা দেখার সুযোগ নাই। অন্যায় এবং ন্যায়ের পক্ষে, ন্যায় এবং সত্যের পক্ষে আমার জীবনের শেষ বক্তব্য হলে আমি আপনাদের পাশে আছি। আমার শুধু অনুরোধ, এই এলাকার আমার দলের নেতা কর্মীদেরকে আল্লাহর রাস্তে দলের বাদমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয়, এরকম কোনো কর্মকাণ্ডে দলের নেতা কর্মীরা আপনারা যোগদান করবেন না। বেগম খালেদা জিয়া আমাদের মা, বেগম খালেদা জিয়া 3 বারের মা প্রধানমন্ত্রী, আজকে চিকিৎসাধীন বিদেশে। আমি ওনার জন্য দোয়া চাই। আজকে সারাটা জীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছে। জিয়াউর রহমান জীবন দিয়েছেন দেশের জন্য। আমার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সারা দিন রাত এই দেশের মানুষের চিন্তা করছেন। আজকে সারা দেশটাকে জাতীয়তাবাদী দলের পতাকা তোলে আজকে আমরা আন্দোলন সংগ্রাম করে ঐক্যবদ্ধ করেছি। আজকে ছাত্র জনতা রাজনৈতিক শক্তি নতুন পরিবর্তিত বাংলাদেশে যে স্বপ্ন দেখছে, আমরা এই স্বপ্নের বাইরে নয়। আমরা পরিবর্তিত পরিস্থিতিতে আজকে রাজনীতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে উনি আপনাদের জাতির সামনে বলেছেন, রাজনীতিতে এই পরিবর্তিত পরিস্থিতিতে শুধু নেতার পরিবর্তন নয়, রাজনীতিতে গুণগত পরিবর্তন আমরা আনবো ইনশাআল্লাহ। অতএব আজকে আমি বলতে চাই, যেহেতু জনগণের কাছে আমাদের ভোটের জন্য যেতে হবে, তাই আপনারা জনগণের সাথে মিশেন, জনগণের মন জয় করেন। ভোট আসলে আগামী নির্বাচন হবে কঠিন নির্বাচন। সেই নির্বাচনে বিএনপির প্রার্থীদেরকে জনগণ যদি মনে করে ভোট দিতে পারে, নাও দিতে পারে, জনগণের বিচারের বিষয়। কিন্তু আমরা আমাদের কর্ম দিয়ে, ভালোবাসা দিয়ে, হৃদয় দিয়ে আমরা জনগণের কাছে যাবো, জনগণের ভালোবাসা অর্জন করবো। এই কুলিয়ারচর আমার জন্মভূমি,
আমার বিরুদ্ধে 85টি মামলা। এই মঞ্চে বসে থাকা নেতা কর্মীরা অসংখ্যবার জেল খেটেছে, হামলা শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। এই আগলপুর বাস স্ট্যান্ডের অত্যাচার জুলুম, কুলিয়ারচরে বিভিন্ন ইউনিয়নের অত্যাচার জুলুম নির্যাতনের কথা আমার আর নতুন করে বলার কিছু নাই। আমরা শুধু বলতে চাই, ওই সমস্ত দূষররা, সন্ত্রাসী যারা এদেশের আমার মায়ের বুক খালি করেছে, যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, হামলা মামলা দিয়েছে, আমাদের নেতাকর্মীদেরকে আহত করেছে, আমরা ওই সমস্ত চিহ্নিত সন্ত্রাসীদেরকে কোনো অবস্থাতেই ছাড় দেব না, কোনো অবস্থাতেই ছাড় হবে না। তাই আজকে আমি বলতে চাই, আপনারা সজাগ থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। ওই স্বৈরাচারের দূষররা যেখানে বের হবে সেখানে চিহ্নিত সন্ত্রাসীদেরকে আপনারা প্রতিহত করবেন, তাদের ব্যাপারে কোনো ছাড় হবে না। আজকে বলতে চাই, আজকে আপনাদেরকে বলতে চাই, অনেক হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা এখানে আছে, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, এদেশ আপনার আমার সকলের। আমরা এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একটা সম্প্রীতির মধ্যে আমরা সমাজে বসবাস করি। আমরা চাই আসুন সবাই মিলে এদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমরা এদেশের মানুষের যে রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে, যে গুলি, যেই বাক স্বাধীনতা হরণ, হত্যা, গুম, টেন্ডারবাজি, চাঁদাবাজি, এদেশের টাকা, মানুষের ট্যাক্সের টাকা লুটপাট করে বেগম পাড়া বানানো হয়েছে, আর্মি পাড়া বানানো হয়েছে। আমরা এই সমস্ত তছনছ করে দিয়ে আমরা দেশের মানুষের, দেশের জনগণ, এই দেশের জনগণ হলো এদেশের মালিক, আমরা জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই। সেই কারণে আমাদের রাজনীতি, আমাদের এই আন্দোলন সংগ্রাম, শত কষ্টের পরেও আমরা মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই। আজকে আমাদের যে প্রাথমিক বিজয় হয়েছে, সেই যুগের পরে চূড়ান্ত বিজয় ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের এই নির্বাচনী পরিবেশ আপনাদেরকে ফিরিয়ে দিতে না পারবো। আজকে আমার মা বোনেরা এখানে উপস্থিত আছে। আমি যখন আন্দোলন সংগ্রাম করি, আমি যখন রাজপথে স্লোগান দেই, আপনারা সারাক্ষণ আমার জন্য দোয়া করেছেন, আমার নেতাকর্মীর জন্য দোয়া করেছেন, জেলখানায় গিয়েছি, নফল নামাজ পড়েছেন, রোজা রেখেছেন। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের আদর স্নেহ, মা মমতাই আজকে আমার মতো শরীফুল আলম যেমনি তৈরি হয়েছে তেমনিভাবে বেঁচে আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের অকৃত্রিম ভালোবাসা, দোয়া, এই কুলিয়ারচরের মানুষের দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের স্নেহ ভালোবাসায় আজকে আমি আপনাদের এই পর্যায়ে আমাকে আপনারা নিয়ে এসেছেন। আমি যে দলটা করি, এই দলটার যিনি প্রধান বিএনপির চেয়ারপারসন, উনি আমাকে সন্তানের মতন আদর করেন। যেই আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাকে ছোট ভাইয়ের মতো আদর করেন। আমি এলাকার মানুষের কাছে শুধু একটা কথা বলতে চাই, আমি একজন রাজনীতি কর্মী, আমি খুব বড় নেতা না। আমাকে আপনারা হাঁটি হাঁটি পা পা করে এত উপরে তুলেছেন। আপনাদের কাছে শুধু আমার একটাই আহ্বান, যদি আপনাদের ভোটের কোনো সুযোগ আসে, এই অধম এই শরীফুল আলম একজন রাজনৈতিক কর্মী, সাচ্চা কর্মী, যার জীবনের মূল্যবান সময়গুলো সমস্ত কিছু বিসর্জন দিয়ে, পরিবার, অর্থ, ব্যবসা, বাণিজ্য সবকিছু বিসর্জন দিয়ে শুধু মানুষের কল্যাণের চিন্তা করেছি, মানুষের ভালোবাসার চিন্তা করেছি। যদি কোনোদিন আপনাদের এই সুযোগ আসে, ওই সুযোগটা আল্লাহর হস্তে আপনারা বিচার বিশ্লেষণ করে আমার মতো কর্মীকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করবেন। আমার মতো কর্মীকে, আমার মতো আমার শুধু একটাই কথা, জীবনে ব্যবসা বাণিজ্য করলে অনেক কিছু করতে পারতাম। আমি বাবার বড় সন্তান, আমার বাবা দুনিয়াতে নাই, আজকের দিনটা দেখে যেতে পারে নাই, আমার বাবা বাড়িতে থাকতে পারে নাই, অনেক কিছু করতে পারে নাই, স্বাভাবিক জীবনযাপন করতে পারে নাই। যেহেতু আমি রাজনীতি করি, আমার ভাইয়েরা, পরিবার পরিজন সবাই সেফারার, সবাই ক্ষতিগ্রস্ত আমার কারণে। আমি কোনো রাজনৈতিক পরিবারের সন্তান, আমি আগেই বলেছি। আজকে আমি রাজনীতিবিদ। আমার জীবনের মূল্যবান সময়গুলো আমি চেষ্টা করেছি এলাকার সুখী দুঃখে, মানুষের বিপদ আপদে সবসময় পাশে থাকার জন্য। জীবনে মানুষের সবসময় সেই মহেন্দ্রক্ষণ থাকে না। আমাদেরও বয়স হচ্ছে, জানি না, খায়াত মতের কথা বলতে পারি না। এই কুলিয়ারচর ভৈরবের যে একটা নির্বাচনী এলাকা, বাংলাদেশের মানচিত্রে অত্যন্ত কঠিন একটা নির্বাচনী এলাকা। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, আমার মতো শরীফুল আলম, আমি 2006-এ যখন প্রথম নমিনেশন পাই, 2008-এ যখন নির্বাচন করি, আমি যার সঙ্গে নির্বাচন করেছি সে বাংলাদেশের একজন বরেণ্য রাজনীতিবিদ ছিলেন। ওনার রাজনৈতিক বয়স ছিল 55 বছর, তার চেয়েও আমার বয়স কম ছিল। আমার দল সেরকম একটি নির্বাচনী এলাকায় আমাকে সিলেক্ট করেছে, দল আমাকে 4বার নমিনেশন দিয়েছে। সামনের দিনে আমি জানি না পরিস্থিতি কি হবে। আজকে শুধু আপনাদের কাছে কথাই বলতে চাই, জীবনের শেষ সময় পর্যন্ত আমি এই কুলিয়ারচর ভৈরবের সাধারণ মানুষের সুখে দুঃখে বিপদে আপদে আমি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি কখনো নিজে জেল থেকে একা জামিন নেওয়ার চেষ্টা করি নাই। আমি তখন আমার কর্মীকে রেখে, আমি কখনো সেই থানার মধ্যে আমি নিজে চার্জশিট থেকে আমার নাম বাতিল করার চেষ্টা করি নাই।
আমি জেলে ঢুকেছি 100-150 নেতা কর্মী নিয়ে জেল থেকে বের হয়েছি। 100-150 নেতা কর্মী নিয়ে আমি জেলে হাজিরা দিয়েছি। আমি সবসময় চেষ্টা করেছি। আমি কিশোরগঞ্জ ঢুকলে আমার ড্রাইভারকে বলা আছে হর্ন দিবে না যাতে মানুষের কষ্ট হয়। আমার সামনে মোটরসাইকেল বহরের কোনো প্রয়োজন নাই। আমার জন্য 100-200 গেটের কোনো প্রয়োজন নাই। আমার জন্য বেশি ব্যানার ফিস্টনের কোনো প্রয়োজন নাই, কারণ আমি আপনাদের সন্তান, আমি আপনাদের আলোর, আমি বড় নেতা নই। এটা আমার মাটি, এটা আমার ঘর। এখানে আমাদেরকে সংবর্ধনা, আমাকে এইভাবে সম্মানিত করার কোনো প্রয়োজন নাই। শুধু আমি যে কথাটা বলবো, কি অপরাধ ছিল আমার 2018 সালের 12 ডিসেম্বর নমিনেশন নিয়ে যখন সারাদিন উসমানপুর ইউনিয়নে গণসংযোগ করে চমুরি বাজারে আমি নির্বাচনী পথসভায় শেষ বক্তব্য রাখছিলাম, অসংখ্য আওয়ামী সন্ত্রাসী পেটোয়া বাহিনী অস্ত্র সজ্জিত হয়ে আমার নেতাকর্মী আমার উপর হামলা করে আমার পাটা ভেঙে দেওয়া হয়েছিল। শরীফুল আলম, প্রিয় নেতৃবৃন্দ, আজকে সেই কথাগুলো আপনাদের হৃদয়ের মধ্যে যে খাতা আছে আপনারা সেটা ধারণ করবেন। আজকে আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে হামলা, মামলা, অত্যাচার, জুলুম, গুলি, টিয়ার সেল, অনেক কিছু করা হয়েছে। আমরা এগুলো সহ্য করে আপনাদের পাশে ছিলাম। আমরা কোনো কিছুর প্রয়োজন নাই, আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। আজকে সরকার 90% মুসলমানের দেশে, আপনারা জানেন আলেম ওলামাদের উপর কি অত্যাচার, জুলুম, নির্যাতন হয়েছিল, কিভাবে ওলামায়ে কেরামদেরকে জেলখানায় ভরে দেওয়া হয়েছিল। আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে মুক্তিযোদ্ধা, কৃষক, শ্রমিক, জনতা, রাজনৈতিক শক্তি, সাংবাদিক, সকল শ্রেণী পেশার মানুষ আমরা ওই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় একজুট হয়ে স্বৈরাচারকে যেভাবে আমরা লাল কার্ড দেখিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি, আমরা আগামী নির্বাচনেও আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে আমরা যাকে ভালো মনে করব, ভোটের অধিকার ফিরে আসার পর আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে বিচার বিশ্লেষণ করে আপনারা ভোট দিবেন। প্রিয় নেতৃবৃন্দ, আজকে কর্তব্য এবং দায়িত্বের খাতিরে আমি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আমি কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি। আমার ভৈরব কুলেচের মানুষ আমাকে যেভাবে আগে পেত, আজকে ফোনেও আমাকে অনেকে কথা বলতে পারে না, অনেকে আমার সাথে সাক্ষাতে কথা বলতে পারে না, দেখা করতে পারে না। আমি কর্তব্যের খাতিরে সাংগঠনিক দায়িত্বের কারণে আমাকে সারা বিভাগ ঘুরে ঘুরে বেড়াতে হয়। ঢাকায় বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সেমিনার, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন প্রোগ্রাম বা বিভিন্ন প্রোগ্রামে আমাকে ব্যস্ত থাকতে হয়। সেই কারণে আমি ক্ষমা চেয়ে নিয়েছি। আমি আপনাদের সন্তান, আমি যত দূরেই থাকি আমি আপনাদের বুকের মধ্যে আছি, হৃদয়ের মধ্যে আছি। মনে করবেন আপনার প্রত্যেকটা ব্যক্তি একটা শরীফুল আলম, প্রত্যেকটা ব্যক্তি নিজেই দায়িত্ব করবেন, নিজেই যার যার ওয়ার্ড, ঘর, রামদী ইউনিয়ন আজকের এই সভা থেকে সভাকে বাস্তবায়ন করার জন্য 9টি ওয়ার্ডে বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন রাত দিন গত 15-20 দিন যেভাবে ক্লান্ত পরিশ্রম করেছে, আমি প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমি ফেসবুকে সবকিছুতে আমি অবলোকন করেছি। আমি ধন্যবাদ জানাই ইউনিয়ন বিএনপি সহ সভাপতি, সেক্রেটারি সহ সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন, এই রামদী ইউনিয়নের সকল জনপ্রতিনিধি সহ সকল নেতা, সবাইকে অভিনন্দন জানাই। প্রত্যেকটা ইউনিয়নের নেতা কর্মীরা যার যার ঘর, যার যার ওয়ার্ড, গ্রাম, ইউনিয়ন আপনারা তৈরি করুন, প্রস্তুত হন, ষড়যন্ত্র মোকাবেলা করবেন, পাশাপাশি নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ যত ষড়যন্ত্রই করুক, বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত ভোটের অধিকার যতক্ষণ পর্যন্ত আমরা ফিরিয়ে দিতে না পেরেছি ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদেরকে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অধীর আগ্রহ অপেক্ষা করছে বাংলাদেশে ফিরে আসবেন। আজকে আমার নেতাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। আজকে বিএনপির চেয়ারপারসন দেশটিতে বেগম খালেদা জিয়া আজকে উনি লন্ডনে চিকিৎসাধীন আছেন, লন্ডন থেকে সুস্থ হয়ে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন। আজকে আমি বলতে চাই, তারেক রহমান সাহেব প্রতিদিন প্রতি মুহূর্তে সেমিনারে, বক্তৃতায়, স্কাইপিতে, জুম মিটিংয়ে নেতাকর্মী দেশবাসীর উদ্দেশ্যে শুধু একটাই কথা বলছে, আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আমাদেরকে অতি উৎসাহী হলে চলবে না। আমি আন্দোলন সংগ্রামের লোক, আমি রাজপথের লোক, আমি রাজপথে ছিলাম, আমি জানি কারা অতীতে কষ্ট করেছে, অত্যাচার, নির্যাতন সহ্য করেছে, কারা রাজপথে ছিল। আজকে আমি অনেক লোক দেখি যাদেরকে 5 তারিখে আমি অনেককেই দেখি নাই। আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমি আপনাদেরকে নিরুৎসাহিত করছি না। দয়া করে আমার ত্যাগী নেতাকর্মী যারা রাজপথে ছিল, যারা কষ্ট করেছে, পরিশ্রম করেছে, তাদেরকে কনি দেওয়ার চেষ্টা করবেন না, ধাক্কা দেখি করবেন না। ধৈর্য ধরেন, আমরা সবাইকে যার যার অবস্থানে আমরা মূল্যায়ন করব। আমরা এই এলাকার মানুষের কল্যাণে, এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাই মিলে আমরা কিভাবে আগামী দিনে মানুষের সমর্থন আদায় করতে পারি, মানুষের ভোটে যেহেতু আমাদেরকে
নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, ভোট আমাদের দরকার, জনগণের ভালোবাসা যেতে হবে। আজকে এখানে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা, আশেপাশে আমার এলাকাবাসী, মুরব্বী, মা বোন যারা সময় বিভিন্নভাবে অনেক জায়গায় আমার কথা শুনছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি যে দলটা করি, আমি আগেই বলেছি, ওই দলের যিনি প্রধান উনি আমাকে সন্তানের মতো ভালোবাসেন, আর যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের ছোট ভাইয়ের মতো আমাকে আদর করেন। আপনারা অনেক উপরে আমাকে উঠিয়েছেন, আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই এলাকার অনেক উন্নয়ন বাকি আছে। বিগত সময় শুধু আশ্বাস দিয়েছে, রামদী ইউনিয়ন শুধু নয়, সালুয়া, ফরিদপুর, ছয়সতী, ওসমানপুর, গভীর আবদুল্লাপুর এবং পৌরসভা সহ ভৈরব কুলিয়ারচরের বিভিন্ন এলাকায় বিভিন্ন উন্নয়নের প্রয়োজন। আমি জানি রাস্তাঘাট অনেক কিছু অবহেলিত আজকে, তাই আমি কাজে বিশ্বাসী, আমি কথায় বিশ্বাসী নয়। আমি গত 2001 সরকারের সময় আমি শুধুমাত্র বিএনপির একজন সভাপতি ছিলাম, তখনও আমি এলাকার অনেক উন্নয়ন কাজ করেছি, যেগুলো সাক্ষী আপনারা, এলাকার জনগণ, আমার নেতাকর্মীরা। আগামী দিনে আমার দল যদি দায়িত্ব পায়, আমি হয়তোবা আমার ভাগ্যে যদি জনগণ আপনারা মনে করেন সমর্থন আমাকে দেন, আমি হয়তোবা এমপি যদি হতে পারি। আমি একটা মডেল হিসেবে ভৈরব কুলিয়ারচর নির্বাচনী এলাকাকে বাংলাদেশের মানচিত্রে করতে চাই। আমি দেখাতে চাই একটা এমপির কি ক্ষমতা, মন্ত্রী তো দূরের কথা, একটা এমপির কত পাওয়ার, সেই সুযোগটা যদি আমি কাজে লাগাতে পারি। এই জন্য আপনাদের কাছে আমার একটা আহ্বান, যদি কখনো সেই সুযোগ ভোটের দিকে আমরা ফিরিয়ে দিতে পারি, আপনারা বিবেচনা করবেন। আমি আশ্বস্ত করতে চাই, ইনশাল্লাহ কুলিয়ারচর ভৈরবের অলি গলি, বেকার যুবকের চাকরি, ছাত্র জমাসে ছাত্র সমাজের শিক্ষার পরিবেশ সবকিছু মিলিয়ে কৃষক, শ্রমিক, জনতা, সর্বস্তরের মানুষ, মহিলাদের অধিকার সহ সবকিছু নিয়ে আমরা জাতীয়ভাবে যে 31 দফার কর্মসূচি ঘোষণা করছি, তার মধ্যে প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের ভাগ্য পরিবর্তনের কথা আছে। আর আমি তো আপনাদের সন্তান, আল্লাহ তো আমাকে অনেক কিছু দিয়েছে। আমার বাবার আমল থেকে আমি আল্লাহর রহমতে আল্লাহ যথেষ্ট আমাকে দিয়েছে। আমি শুধু একটাই, এই এলাকার মানুষের জন্য আমি কিছু করে যেতে চাই। আমার একটা আফসোস থাকবে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, দেখে যেতে পারে নাই। আমার আফসোসটা কি থাকবে? দল ক্ষমতায় আসলো, বিএনপিকে দেশের মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিল, আমাকে দল এত পছন্দ করে, আমাকে এত কিছু দিতে চায়, আমার মানুষগুলো যদি আমাকে চিনতে না পারে, তাহলে এই আক্ষেপ নিয়ে বললেও কষ্ট পাবো যে এত ভালোবাসা, এত সমর্থন, এত কিছুর পরেও আমি আমার অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারলাম না। আমার যে পছন্দ এবং ভালোবাসা, যে যোগ্যতাটা তৈরি করেছেন আপনার সন্তানকে, আস্তে আস্তে তিলে তিলে গড়ে তুলেছেন, সন্তান আপনার জন্য কিছু করে যেতে পারলো না, হয়তো সেই জন্য একটা আক্ষেপ থাকবে। সেই কারণে আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে, একজন রাজনৈতিক ছাত্র, একজন কর্মী হিসেবে, আমি বড় নেতা নয়, আমি একজন বড় কর্মী, আমি দাবি করি। ওই কর্মী হিসেবে আমি জীবনে সবসময় সৎ এবং ন্যায় নিষ্ঠার মধ্য থেকে আমি এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করেছি। আমি আপনাদের পাশে থেকেছি, বিপদ আমাদের থেকেছি। আমি কি পাবো না পাবো সেটা বড় কথা নয়, কোথায় আমার গন্তব্য হবে, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেজ্জত করার মালিক আল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে, জনগণকে আশ্বস্ত রেখে শুধু বলতে চাই, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের কল্যাণে, মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য অন্যায়ের প্রতিবাদ করে আমাদের জীবনের শেষ সময় পর্যন্ত আমি এই জাতীয়তাবাদী দলের পতাকা বুকে ধারণ করে আল্লাহকে হাজির নাজির রেখে আমরা এই রাজপথে থেকে আপনাদের পাশে থেকে মানুষের কাজ করতে চাই। এই জন্য আজকের এই রামদী ইউনিয়নের যে সুন্দর এই সমাবেশ আপনারা করেছেন, এটাকে জনসমুদ্র পরিণত করেছেন। আমি ধন্যবাদ জানাই পার্শ্ববর্তী ইউনিয়নের সকল পৌরসভা সহ যারা আপনারা মিছিল সহকারে এসে আজকের এই সভাকে স্থাপন করেছেন। ধন্যবাদ জানাই আমার রামদী ইউনিয়নের মা বোনদের, এত মা বোনেরা কোনো মিটিংয়ে ভাবে মিছিল করে উপস্থিত হতে আমি দেখি নাই। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের আমি ধন্যবাদ জানাই, আমার জন্য দোয়া আশীর্বাদ চাই আপনাদের কাছে। সাংবাদিক বন্ধুরা, ভৈরব, কিশোরগঞ্জ, কুলিয়ারচরের সাংবাদিক বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। সর্বস্তরের রামদী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সহ সকল অঙ্গ সহযোগী নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই সভাকে সফল করেছেন। শুধুমাত্র পরিশেষে একটি কথা বলতে চাই, জীবন এবং সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, সময়ের যে প্রয়োজন, সময়ের দাবি সময়ে মেটাতে হবে। এই কথাটুকু মাথায় রেখে আগামী দিনে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র মোকাবেলার জন্য প্রস্তুত থাকবেন। ওই পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশে বসে থেকেও এবং দেশে কাটতে মেরে থাকা যে যারা স্বৈরাচারের দূষক, তারা আজকে দেশকে অস্থিতিশীল করার জন্য, এই সরকারকে ব্যর্থ করার জন্য চেষ্টা করছে। আমরা রাজনৈতিক শক্তি, গণতান্ত্রিক শক্তি, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আমরা সেটা মোকাবেলা করব। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ সকল পর্যায়ে নেতাকর্মীদেরকে অনুরোধ করব, আসুন আমরা তর্ক বিতর্ক না জড়িয়ে আমরা এই দেশটাকে আবার এই পতিত স্বৈরাচারের
অবহেলনা করে না দেয়। আমরা ঐক্যবদ্ধভাবে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যেমনিভাবে জুলাই আগস্টের সংগ্রামে আমরা সামিল হয়ে কাজ করেছি, ওই ষড়যন্ত্র মোকাবেলা করে আমরা আগামী দিনে ভোটের মাধ্যমে এদেশের সংস্কার করব, ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দেব। দুইটা ঐক্যবদ্ধভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ রাষ্ট্র সংস্কারের 31 দফা এবং আমরা দল যদি রাষ্ট্র পরিচালনার ক্ষমতা পাই, আমরা সেই 31 দফার সফল বাস্তবায়ন করে আমরা জনগণের ভাগ্য পরিবর্তনের কাজ করব। আইন শৃঙ্খলা বাহিনী সহ এবং উপজেলা প্রশাসন সহ সবাইকে ধন্যবাদ জানাই। আজকের সবাই আমাদেরকে সহযোগিতা